আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাস থেকে আমরা 8 নম্বর অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান শুরু করব। তো তোমরা যারা গত ক্লাসে যে প্রমাণটা আমি করাইছি ওইটা খুব ভালোভাবে করছো বা বুঝতে পারছো, তাদের কাছে এখন ম্যাথগুলো পানির মতো লাগবে, ঠিক আছে? আর যারা ক্লাসটা যদিও বড় ছিল প্রমাণের, যারা ক্লাস দেখে ভয়ই করো নাই, তারা হচ্ছে আমি ম্যাথ এমনিতেই বুঝিয়ে দিচ্ছি, তোমরা সূত্রটা মুখস্থ করে ম্যাথগুলো করতে পারবা, ঠিক আছে? তো এখানে আসো আমরা আগে দেখি কি করা আছে। এখানে একটা তোমার শীট পাইলের মাটির শীট পাইলের উপর মাটির চাপের যে ডায়াগ্রাম সেটা দেওয়া আছে, দিয়ে বলছে যে হচ্ছে আমাদের এখানে ইমবেডমেন্ট গভীরতা কত। ইমবেডমেন্ট কি? ড্রেজ লাইন থেকে আমাদের কতটুক পর্যন্ত পাইলটাকে ভিতরে প্রবেশ করাইলে মাটির ভিতরে আমাদের পাইলটা স্থিতিশীল অবস্থায় মাটিগুলোকে ধারণ করতে পারবে বা পানিগুলোকে ধারণ করতে পারবে, ঠিক আছে? ড্রেজ লাইন আবার কি সেটা তোমরা অথবা অনেকে জানো না। ড্রেজ লাইন হচ্ছে মাটির খননের পর মাটির সর্বনিম্ন তলটাই হচ্ছে ড্রেজ লাইন। এখানে দেখো, এখানে একটা মাটির তল আছে, এখানে একটা মাটির তল আছে, এটাও কিন্তু একটা মাটির তল, চিহ্ন দেওয়া হয়নি। এই দুইটার মধ্যে নিচে কোনটা অবস্থান করতেছে? এটা। তাহলে দুইটার মধ্যে যেটা নিচে অবস্থান করবে সেটাই হচ্ছে আমাদের এখানে ড্রেজ লাইন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেখো সূত্রটা আগে আমাদের দেখতে হবে। সূত্রটা কি? ডি স্কোয়ার 4c - q, তারপরে তোমাদের এটা ছিল হচ্ছে মাইনাস নাকি প্লাস, মাইনাস 2dr a মাইনাস আর এ ইন্টু 12c ওয়েবার, তারপর তোমাদের এটা হচ্ছে প্লাস আর এ, ঠিক আছে? প্লাস আর এ ডিভাইডেড বাই হবে হচ্ছে 2c প্লাস কিউব। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তোমরা যারা প্রমাণটা দেখো নাই তারা সূত্রটা মুখস্থ করে ফেলো। এখানে ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখানে আমাদের ডি ব্যতীত সবগুলো মানই এখানে প্রায় বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ডি ব্যতীত বাকি মানগুলো বের করে নিতে হবে। এখানে হচ্ছে দেখো প্রথমে কি আছে, 4c। সি হচ্ছে আমাদের কোহেশনের ভ্যালু এখানে দেওয়া আছে 5600 কেজি/মিটার স্কোয়ার। কিউ কি? কিউ হচ্ছে আমাদের ড্রেজ লাইনের উপর মাটির কার্যকর চাপ, ঠিক আছে? এখানে আমাদের এই ড্রেজ লাইনের উপর উপরের মাটি কি পরিমাণে চাপ দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের কিউ। এটা আমাদের বের করতে হবে কি দিয়ে? ওমেগা এইচ দিয়ে, ঠিক আছে? এরপর আমাদের দেখো এখানে কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে 2d, আমাদের ডির ভ্যালু বের করতে হবে। আর এ কি? আর এ হচ্ছে আমাদের ড্রেজ লাইনের উপরে যে চাপ ডায়াগ্রামগুলো থাকবে তাদের আমাদের লব্ধি বল, ঠিক আছে? এখানে আমাদের একটাই ত্রিভুজ আছে, কিন্তু আমরা প্রমাণের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের এখানে দুইটা ত্রিভুজ ছিল। সামনে আমরা দেখব তিনটা এখানে আমাদের ডায়াগ্রামও থাকবে। তিনটা ডায়াগ্রাম থেকে কিভাবে আর এ বের করতে হয় সেটা আমরা দেখব। এখন যেহেতু একটা আছে, এই একটার ক্ষেত্রফল যা হবে সেটাই হবে হচ্ছে আর এ, এবং সেটা ক্রিয়া করবে হচ্ছে ভরকেন্দ্র দিয়ে। কই দিয়ে? ভরকেন্দ্র দিয়ে। তাহলে ভরকেন্দ্র দিয়ে যদি আর এ ক্রিয়া করে এবং ড্রেজ লাইন থেকে ভরকেন্দ্রের গভীরতা আমাদের বের করতে হবে ওয়াইবার। তাহলে এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। এই যে ওয়াইবার লাগবে, এটা কিন্তু ই না, এটা হচ্ছে সি কোহেশন। আর এ এগুলো তো জানলেই। এখন তাহলে আমরা সর্বপ্রথম কি বার করবো? দেখো সর্বপ্রথম আমাদের বার করতে হবে হলো আমাদের হচ্ছে এখানে দেখো এই ত্রিভুজের আমরা গভীরতাটা জানি, কিন্তু এই যে ত্রিভুজের যে নিচের যে বাহুটা আছে এই বাহুর মান কি আমরা জানি? মান কিন্তু জানি না। তাহলে এই যে ড্রেজ লাইন বরাবর আমরা যদি সক্রিয় চাপটা বের করি, সক্রিয় চাপ কি জন্য বলতেছি? দেখো আমাদের কিন্তু মাটি এই পাশে আছে, চাপ দিচ্ছে হচ্ছে এইদিকে, ঠিক আছে? ফলে যদি এটা এইদিকে বাঁকা বাঁকা হয়ে যায়, এই পাশে যেহেতু মাটি নেই তাহলে অবশ্যই এইদিকেই বাঁকা হবে। ফলে আমাদের এই পাশের মাটিটা কি করতেছে? অ্যাক্টিভ প্রেসার দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অ্যাক্টিভ প্রেসারটা বের করে নিতে হবে। ওই অ্যাক্টিভ প্রেসারটাই হবে হচ্ছে ত্রিভুজের এই নিচের ভূমির মান। তাহলে আমাদের আগে ত্রিভুজের ভূমিটা বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো সবার আগে আমাদের কি করতে হবে? সবার আগে আমাদের হচ্ছে ওই যে কোয়েশন অফ অ্যাক্টিভ প্রেসার কে কে বের করতে হবে। কি বের করতে হবে? কে এ, ঠিক আছে? এটা কিন্তু আমি প্রমাণের মধ্যে বলছি কে এটা কি, এবং কে নির্ণয়ের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা এটা এখানেই বের করি। এই পাশে এখানে তোমরা লিখবা কে ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই। তাহলে এখানে মান বসাও। 1 মাইনাস সাইনের মানে এখানে দেখো ফাইয়ের মানে এখানে কিন্তু দেওয়া আছে,
এখন আমরা যেটা হিসাব করতেছি সেটা কি, ড্রেস লাইনের উপরের মাটির জন্য, ড্রেস লাইনের নিচের মাটির জন্য কিন্তু ফাই আবার 0 দেওয়া আছে, এটা কিন্তু হবে না। এখন আমাদের এটা ধরতে হবে। এখানে আমাদের ফাইয়ের মান দেওয়া আছে 30, কত 30, সরি এখানে সাইন 30 হবে, সাইন 30 নিচে 1 প্লাস সাইন 30। আমাদের অ্যাক্টিভটা বের করলেই হয়, কেপিটা বের করা লাগে না, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ প্রেসারের জন্য বের করা লাগে না। ওটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে এরকম সূত্র, 1 প্লাস জাস্ট উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, সাইন ফাই 1 মাইনাস সাইন ফাই। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত পাই দেখো, 1 মাইনাস সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 30 ডিগ্রি। ম্যাথ করার সময় দেখবে যে অনেক সময় আমার ম্যাথ করাইতে করাইতে কোনো সময় ক্যালকুলেশন বা হঠাৎ করেই সূত্র লিখতে ভুল হয়ে যায় অনেক সময়। কারণ কি, ধরো যে ক্লাসগুলো কিন্তু করাইতে আমার প্রায় টানা, যখন ক্লাস নিই তখন প্রায় 7-8 ঘন্টা ধরে ক্লাস নেওয়াই পড়ে, তো ওই সময় আসলে অনেক সময় মাথাটা কাজ করে না। ঠিক আছে, হঠাৎ করে কিছু একটা ভুল হতেই পারে, তো সেটা তোমরা একটু কারেকশন করে নিবা আর কমেন্টে জানাই দিবা সবাইকে যে এখানে মিস্টেক হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের নিচে আসতেছে 1/3, এটা আমরা কে এর মান পাইলাম। এখন ভাইয়া দেখো আমরা কেপি ইজ ইকুয়াল টু সূত্র কি জানতাম, সরি পি এ ইজ ইকুয়াল টু সূত্র কি জানতাম, কে ইন্টু সরি এখানে আমাদের আরেকটা জিনিস বের করে নিতে হবে, সেটা হচ্ছে কিসের ভ্যালু, ওই যে আমাদের কিউ এর ভ্যালুটা বের করে নিতে হবে। ঠিক আছে, কিউ এর ভ্যালুটা বের করে নিই, বা কিউ এর ভ্যালু না বের করলে হবে, আমরা সূত্র কি জানি দেখো, সূত্র জানি হচ্ছে পি এ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ মাইনাস, যেহেতু অ্যাক্টিভ প্রেশার এখানে মাইনাস হবে, 2c ইন্টু রুট ওভার কে এ, এখানে এ হবে। আর কিউ ইজ ইকুয়াল টু কি ভাইয়া, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ইন্টু ওমেগা বা ওমেগা এইচ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পি এ কি হবে দেখো, কে এর মান কত পাইলাম 1/3, কিউ এর মান কি হবে এইচ ইন্টু ওমেগা, ওমেগার ভ্যালু এখানে কত দেওয়া আছে দেখো 1700 কেজি পার মিটার কিউব, আর আমাদের গভীরতা আছে হচ্ছে 5.5 মিটার, তাহলে এখানে আমাদের কিউ এর জায়গায় ওটা বসাবো, তাহলে 5.5 ইন্টু 1700। ঠিক আছে, তাহলে আমরা কিউ এর ভ্যালু পাইলাম। এখন দেখো এই টার্মটা যে আছে, ঠিক আছে, আমাদের উপরের যে মাটিটা আছে সেটা হচ্ছে আমাদের কোহেশনলেস, অর্থাৎ বালি মাটি বা গ্রাভেল টাইপের একটা জিনিস। ঠিক আছে, তাহলে সেখানে আমাদের সি হচ্ছে 0, দেখো এখানে সির ভ্যালু দেওয়া নেই, তার মানে সি এখানে 0। তাহলে তুমি যদি এখানে সির ভ্যালুটা বসাও 0 ইন্টু রুট ওভার কে 1/3 করো, তাহলে পুরো অংশটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। কিন্তু এই জন্য তোমাদের বইয়ের সূত্রটাই হবে লিখছে দেখো, পি এ ইজ ইকুয়াল টু কে ওমেগা এইচ, এভাবে ডাইরেক্ট লিখছে। ঠিক আছে, তোমরা যখন এরকম কোয়েশন দেওয়া থাকবে না, ডাইরেক্ট প্রকৃত আমাদের অ্যাক্টিভ প্রেশারের সূত্র এটা লিখতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা একই মানই পাবা। তাহলে তোমরা যদি এটা হিসাব করো তাহলে কত পাবা দেখো, 1/3 ইন্টু 5.5 ইন্টু 1700, তাহলে এটা পাওয়া যাচ্ছে হলো 31, অর্থাৎ 3116। তোমাদের বইয়ে কত আসছে এটা, 3116.67। ঠিক আছে, তাহলে আমরা পি এ পাইলাম হচ্ছে 3116.67 কেজি পার, এটা হবে আমাদের কি হবে, মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, এটা আমি কিন্তু কি বের করতেছি, চাপের তীব্রতা বের করতেছি। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় কি পরিমাণে চাপ কাজ করতেছে সেটার পরিমাণ বের করতেছি, সেজন্য এখন কি হবে, কেজি পার মিটার স্কোয়ার। এরপর আমাদের কি বের করতে হবে ভাইয়া দেখো, আমাদের যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি, এই যে আর এ বের করা। তাহলে আমরা এই বাহুর মান কত পাইলাম, এই যে ভূমি ত্রিভুজের নিচের এই যে এই বরাবর যে বলটা কাজ করতেছে, এখানে অ্যাক্টিভ প্রেসারটা কাজ করতেছে, সেটাই কি, সেটাই আমাদের ত্রিভুজের ভূমি না, ভূমি। কিন্তু আমরা এই লাইন বরাবর অ্যাক্টিভ প্রেসারটা বের করলাম। ঠিক আছে, তাহলে এই অ্যাক্টিভ প্রেসারটাই কি ত্রিভুজের ভূমি না, ভূমি কিন্তু। আর এই বরাবর অ্যাক্টিভ প্রেসার বের করার জন্য কিন্তু আমরা গভীরতা পুরোটা ধরছিলাম। আর অ্যাক্টিভ প্রেসার নির্ণয়ের সূত্র কি, আমাদের যখন কোহেশন 0 তখন পি এ ইজ ইকুয়াল টু কে ওমেগা এইচ। তাহলে দেখো আমাদের এই যে কে এর মান আমরা বসাইছি এখান থেকে, ওমেগার মান হচ্ছে 1700, এবং আমাদের গভীরতা যেহেতু আমরা এই লাইন বরাবর বের করবো সেজন্য পুরো গভীরতাটা নিয়েছি, সেজন্য আমরা ত্রিভুজের এই ভূমির মানটা পেলাম, সেটা কত 3116.67। এখন তাহলে আমরা কি বের করতে পারবো, অনায়াসে আর এ বের করতে পারবো। তাহলে এখান থেকে তোমরা লিখবা আর এ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে 3116.67 ইন্টু আমাদের উচ্চতা হচ্ছে কত 5.5। তাহলে এটা হচ্ছে আমাদের মোট চাপের পরিমাণ পাবো। ওইখানে আমাদের ওই যে ত্রিভুজ ডায়াগ্রাম দিয়ে যে পরিমাণ চাপ কাজ করতেছে এই
শীট পাইলের উপর সেটার পরিমাণ পাবো। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে 0.5 ইন্টু 3116.67 ইন্টু 5.5। ঠিক আছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে হলো 8570, 8570.84। এটা আমাদের অ্যান্সার আসবে কেজিতে, কারণ আমরা কি পাচ্ছি দেখো এখানে এই ত্রিভুজের মোট চাপ পাচ্ছি। এখানে কিন্তু আর চাপের তীব্রতা থাকলো না, তোমাদের বইয়ে এটা একক ভুল দেওয়া আছে, তোমাদের বইয়ে আর এর একক দেওয়া আছে। এখানে আমাদের কিলো নিউটন নিয়ে আসছে, আবার কিভাবে ভুল করছে হয়তো। এখানে অনেক জায়গায় দেখবে যে কেজি মিটার বা তোমার হচ্ছে এরকম কিছু দেওয়া আছে। এখানে আমাদের এটা হবে হচ্ছে ডাইরেক্ট বলের যে এককটা থাকবে সেটা, অর্থাৎ আমাদের কেজি বসবে এখানে ডাইরেক্ট। যদি কিলো নিউটন থাকতো তাহলে কিলো নিউটন বসাতাম, নিউটন থাকতো তাহলে নিউটন বসাতাম। এখানে আমাদের এর সঙ্গে মিটার বা মিটার স্কয়ার হবে না। ঠিক আছে, এটা আমাদের মোট চাপের পরিমাণ। তাহলে আমরা আরে পাইলাম। এখন আমাদের লাগবে কি? এখন আমাদের লাগবে হচ্ছে, দেখো এখান থেকে আমরা পাইছি কি কি, আরে পাইছি। এখন আমাদের দেখো এই যে ওয়াই বারটা লাগবে। ওয়াই বারটা কি? ড্রেস লাইন থেকে উপরের যে আমাদের চাপের ডায়াগ্রাম আছে সেই চাপের ডায়াগ্রামের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে উপরের ডায়াগ্রামটা কি ত্রিভুজ আকৃতির ডায়াগ্রাম এবং আমাদের সমকোণ থেকে ভরকেন্দ্রের দিকে যাচ্ছি। তাহলে আমাদের কি হবে 1/3 ইন্টু এইচ, তাই না? তাহলে এখানে আমাদের এইচ এর মান কত? 5.5। তাহলে আসলে আমরা খুব সহজেই ওয়াই বারের মানটা বের করতে পারবো এখান থেকে। ওয়াই বার ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 5.5। তাহলে এটা মানে 1.8 আসবে। 1/3 তোমাদের বইয়ে ওটা অন্যভাবে বার করছে, ওইভাবে করার দরকার নেই, তোমরা এভাবে করবা 1.8 মিটার। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো আমরা সূত্রের মাঝখান থেকে ওয়াই বারও পেয়ে গেলাম, আর পেয়ে গেছি, আর এ পেয়ে গেছি। কিউ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কিউ এর ভ্যালুটা আমাদের কত পাইছি দেখো। এখানে আমাদের কিউ এর ভ্যালুটা বের করতে হবে। এখানে তোমরা লিখবা যে হচ্ছে ড্রেস লাইনে কার্যকরী চাপ কিউ ইজ ইকুয়াল টু ওমেগা এইচ। তাহলে এখানে হবে 1700 গুণন 5.5, 1700 গুণ 5.5। তাহলে এটা আসতেছে হচ্ছে 9350, 9350 এটা কেজি পার মিটার স্কয়ার। যেহেতু আমাদের ওমেগা কি? একক আয়তনে মাটির চাপ। তাহলে একক আয়তনে মাটির চাপের সঙ্গে গভীরতা গুণ করলে আমরা একক ক্ষেত্রফলে মাটির চাপের পরিমাণটা পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চাপের তীব্রতা পেলাম। পানিটা যেরকম পাইতাম পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ ইজ ইকুয়াল টু কেজি পার মিটার স্কয়ার, এটাও সেম একই জিনিস। এখানে জাস্ট ওমেগার জায়গায় গামা বসছে। ঠিক আছে, এই হচ্ছে এখানে পার্থক্য। পানি আর মাটির যে আমাদের কার্যকরী চাপ বা আমাদের চাপের তীব্রতা সেটা মানে প্রায় সেম জিনিসই। তাহলে এখান থেকে দেখো মোটামুটি আমরা কিন্তু সবকিছু পেয়ে গেছি। এখন জাস্ট আমরা এখানে মানগুলো বসে দেবো, মানগুলো বসে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আসলে সূত্রে আমরা মান বসাই, এখানে বসাই। এখানে যদি মান বসাই, ডি এর ভ্যালু আমরা জানি না, ডি স্কোয়ারই থাকলো। 4 ইন্টু সির ভ্যালু কত দেখো, এই যে দেওয়া আছে 5600 মাইনাস কিউ এর ভ্যালু আমরা পাইলাম কত? 9350। ঠিক আছে, এরপর আমরা এরপরে মাইনাস 2 ইন্টু ডির ভ্যালু জানি না, ইন্টু আর এর ভ্যালু কত পাইছি দেখো। আর এর ভ্যালু পাইছে হচ্ছে আমাদের 8570 না, এটা মনে বেশি লিখে ফেলছি, 8570। হ্যাঁ 8570, 2D 8570.84। ঠিক আছে, এরপর আমরা এই যে এই জায়গার মাইনাসটা আমি নিচে দিলাম, দিয়ে এই যে ভগ্নাংশটা নিলাম। তারপর আর এর ভ্যালু হচ্ছে 8570.84 ইন্টু ভিতরে 12 ইন্টু সির মান হচ্ছে 5600 ইন্টু ওয়াই এর মান পাইছে 1.8। তারপরে তোমার এখানে আছে প্লাস, আর এ হচ্ছে 8570.84, নিচে ছিল হচ্ছে 2C, 2 ইন্টু 5600 ইন্টু এই যে দেখো সি প্লাস কিউ হচ্ছে আমাদের কত পাইছিলাম? কিউ পাইছিলাম হচ্ছে 9350, 9350 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ পুরো সমীকরণে মান বসায় দিয়ে ইজ ইকুয়াল টু 0 লিখবা। লেখার পর এখন তোমাদের এটা ক্যালকুলেশন আগে করে নিতে হবে, তারপরে ক্যালকুলেটরে সলভ করতে হবে। তাহলে এটা আমরা এখন এদিকে লিখি, একটু জায়গা নেই ওখানে, যদিও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমাদের খাতায়। তাহলে এখানে আমাদের এই যে এখান থেকে আমরা
এখান থেকে ডাইরেক্ট এখানে আসলাম, ঠিক আছে, এখান থেকে না এখান থেকে। তাহলে এখানে তুমি এখন কি করবা, এই অংশটুকু ক্যালকুলেশন করো। আগে ডি স্কোয়ারটা বসায় দাও। ডি স্কোয়ার দিয়ে ভিতরে কত আছে, 4 ইন্টু 5600 মাইনাস 9350, তাহলে এটা আসতেছে হলো 13050, 13050 এটা আসলো মাইনাস। এখন তুমি এই যে এই অংশটুকু হিসাব করো, ডি বাদ দিয়ে বাকিটুকু হিসাব করো। 2 ইন্টু 8570.84, তাহলে এটা আসতেছে হলো, এখানে ডি ছিল একটা 17141, এরপর এই যে মাইনাসটা এখানে বসায় দাও, বসায় দিয়ে নিচে লিখলাম, ওখানে জায়গা নেই। এই পুরোটা ক্যালকুলেশন করে ফেলবা। পুরোটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো, 8750.84 ইন্টু 12 গুণন 1.8 গুণন 5600 প্লাস 8570.84 ডিভাইডেড বাই 2 ইন্টু 5600 ইন্টু 9350। এখানে আমাদের হবে হলো 55158.33 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আসবে। তো তোমাদের বইয়ের সাথে একটু দেখি মিলায়া, এটা আসছে হচ্ছে 13050, এটা আসছে হচ্ছে 17, ঠিক আছে, এটা আসছে হচ্ছে এত। এখন তোমরা এটা কি করবে, কিভাবে সলভ করবে দেখো। এটা সলভ করার জন্য আমি তোমাদের দেখায় দিচ্ছি। তোমরা, আমি স্ট্রাকচারাল মেকানিক্স, সরি মেকানিক্স না, থিওরি অফ স্ট্রাকচারে ক্যালকুলেটরে তোমাদের ইকুয়েশন দেখাই দিয়েছিলাম, অনেকে বোঝো নাই। আজকে আমি তোমাদের ভালোভাবে দেখাই দিচ্ছি, দেখো কিভাবে এগুলো সমাধান করবা। ভালো করে খেয়াল করো। প্রথমে তোমরা কি করবা, ক্যালকুলেটরের এই যে মোড বাটনে চাপ দিবা। চাপ দেওয়ার পর এখানে দেখো 5 নাম্বার ইকুয়েশন আছে। তোমাদের ক্যালকুলেটরে যত নাম্বারে থাকে ইকিউএন লেখা আছে, এটাতে আমার 5 নাম্বার আছে, আমি 5-এ চাপ দিলাম। ওকে, এরপর এখানে দেখো অনেকগুলো ইকুয়েশন আসছে। এখন তোমার খাতায় যে ইকুয়েশনটা তুমি উঠাইছো বা বোর্ডে আমরা যেটা করলাম সেটাই দেখো আছে কি, ডি স্কোয়ার, তার সাথে একটা সহগ আছে, ডির সঙ্গে একটা সহগ আছে, এবং শেষে একটা ফিক্সড ভ্যালু আছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কোনটার সঙ্গে মেলে, 3 নাম্বারটার সঙ্গে মেলে না। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, সি হচ্ছে কনস্ট্যান্ট। ওখানে আমাদের ডি স্কোয়ারের সহগ ছিল একটা, ডির সহগ ছিল একটা, আর সি ছিল হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট একটা মান ছিল। তাহলে আমাদের দেখো এই ইকুয়েশনের সাথে মিলতেছে এটা। তাহলে আমরা এখান থেকে 3 নাম্বার সিলেক্ট করব। 3 নাম্বার সিলেক্ট করার পর দেখো এখানে এ বি সি নামে 3টা অপশন আসছে। তাহলে এর জায়গায় আমরা কি করব, আমরা ইকুয়েশনে দেখছি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে আমাদের সমীকরণে এক্স স্কোয়ারের জায়গায় কি আছে, ডি স্কোয়ার আছে। তাহলে ডি স্কোয়ারের সহগটা এখানে বসাবো 13050, ঠিক আছে, বসে আমরা ইন্টার প্রেস করব, সরি সমানে প্রেস করব। তারপরে এখান থেকে আমাদের দেখো পরেরটা আছে মাইনাস ডি 17141.68, ঠিক আছে। তাহলে মাইনাস উঠাবা, এখানে মাইনাস উঠানোর পর ডি এর যে সহগটা আছে, অর্থাৎ প্লাস মাইনাস সহগ কিন্তু উঠানো লাগবে, 17141.68, ঠিক আছে। উঠানোর পর আবার সমানে চাপ দিবা। এরপর আমাদের লাস্টে সির ভ্যালু আছে মাইনাস কত, 55158 মনে হয়। তাহলে মাইনাস 55158.33 উঠানোর পর 3টা ভ্যালু উঠানোর পর সমানে প্রেস করে আবার একবার সমানে প্রেস করবা, তাহলে দেখবা তোমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা তোমরা পেয়ে যাচ্ছ। দেখো 2.815 চলে আসছে কিন্তু এক্স এর ভ্যালু, ঠিক আছে। এখন এক্স এর এখানে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর তোমরা এখানে 2টা মান পাবা। দেখো একটা আসতেছে নেগেটিভ মান, কিন্তু ইমবেডমেন্ট তো আর উপরের দিকে দেওয়া পসিবল না, বা মুক্ত অবস্থায় দেওয়া তো পসিবল না বাতাসের উপর, তাই না। তাহলে নেগেটিভ মান তো আমরা এখানে নিতে পারবো না। তাহলে আমাদের পজিটিভ যে মানটা আসবে সেটাই আমরা নিব, ঠিক আছে। তাহলে পজিটিভ মান কত আসছিল দেখো, 2.8, ঠিক আছে। সমানে প্রেস করলে আর একটা মান দিবে, সেটা নেগেটিভ আসতেছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে পজিটিভটা, সেটা কত, 2.815। তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন তাহলে খেয়াল করো, এখানে আমাদের এখানে অ্যান্সার আসলো কত, 2.82 ধরতে পারি মিটার। আমাদের বইয়ে কত আসছে, 2.8 ধরেছে ওরা। এখন দেখো তোমাদের এখানে বইয়ে আবার করছে কি, এটার সঙ্গে 30% এক্সট্রা আমাদের যোগ করছে। 30% এক্সট্রা কি জন্য যোগ করছে দেখো,
আমরা 2.82 মিটার দিলে এটা স্থিতিশীল অবস্থায় থাকবে, ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি কোনো সময় হঠাৎ করে একটু লোড বেশি চলে আসে তখন কি হবে? ফেল করবে না? ফেল করবে। কিন্তু সেই জন্য আমাদের এটা নিরাপত্তার জন্য বা সেফটির জন্য 30% যে গভীরতা আসবে হিসাব করে তার থেকেও 30% বেশি গভীরতায় আমাদের এই এমবেডমেন্ট দৈর্ঘ্যটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লিখব 30% বৃদ্ধি করে। 30% কিভাবে বৃদ্ধি করব? এর সঙ্গে আবার এই দৈর্ঘ্যের 30% বৃদ্ধি হবে। তাহলে 2.82 এর সঙ্গে আবার এর 30% যোগ করতে হবে, 30% বেশি, 30% পরিমাণ যোগ করতে হবে। 2.82 ইন্টু 30% কি আমরা কি লিখতে পারি? 30% কি আমরা এভাবে লিখতে পারি না? 30/100 লিখতে পারি কিন্তু। 30/100, তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে 3.64 মিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই টাইপের যদি ম্যাথ থাকে বা চিত্র যদি এই টাইপের হয়, উপরে যদি আমাদের একটা ডায়াগ্রাম থাকে, একটা চাপ ডায়াগ্রাম থাকে, তাহলে আমাদের ম্যাথটা সলিউশন পদ্ধতি হবে এইভাবে। তোমরা জাস্ট সূত্রটা আগে দেখে নিবা, এটা তোমরা মুখস্থ করে ফেলবা, যারা তোমরা প্রমাণটা দেখো না এই সূত্রটা মুখস্থ করে ফেলবা। এখানে আমাদের ডি হচ্ছে ইমবেডমেন্ট দৈর্ঘ্য, যেটা কিনা ড্রেজ লাইন থেকে কতটুকু মাটির মধ্যে আমরা শীট পাইলটা প্রবেশ করাবো সেটার দৈর্ঘ্য। সি হচ্ছে কোহেশন, এখানে আমাদের কোহেশনের ভ্যালু দেওয়া থাকবে। কিউ হচ্ছে ড্রেজ লাইনের উপর মাটির কার্যকরী চাপ, সেটা কিউ ইজ ইকুয়াল টু বার করতে হবে, সূত্র কি? গামা এইচ, ঠিক আছে। এরপর আমাদের আর এ হচ্ছে উপরে যে চাপ ডায়াগ্রাম থাকবে সেই চাপ ডায়াগ্রামের লব্ধি বল বা মোট বল, ঠিক আছে। এরপর আমাদের ওয়াই হচ্ছে ড্রেজ লাইন থেকে উপরে যে ডায়াগ্রাম থাকবে তার ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ড্রেজ লাইন কোনটা? এই যে এটা, ঠিক আছে। এরপর আমাদের আর কি আছে? এখানে আর কিছু নাই, সি কিউ এগুলো আমি বললামই। এগুলোর জাস্ট মান বের করবা, মান বের করে বসায় দিলেই শেষ। আর এর মানটা বের করার জন্য কি করতে হবে দেখো, আর এর মানটা বের করার জন্য এখানে আমরা এই ত্রিভুজের নিচের ভূমিটা জানতাম না, এই জন্য আমরা কি করলাম, এই ড্রেজ লাইন বরাবর মাটির অ্যাক্টিভ প্রেশারটা বের করলাম, ঠিক আছে। এই ড্রেজ লাইন বরাবর যে অ্যাক্টিভ প্রেশারটা কাজ করতেছে সেটাই তো এই ত্রিভুজের ভূমি, তাই না? তাহলে ভূমি পাইলাম, গভীরতা দেওয়া ছিল, তাহলে আমরা এখান থেকে এখন খুব অনায়াসেই সূত্রের সাহায্যে বা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের সাহায্যে আর এর মান বের করে ফেললাম, ঠিক আছে। কারণ আমরা কি জানি, এসএফডিবিএমপিতে দেখছি যে ত্রিভুজ লোডের মোট লোড বের করা হয় হচ্ছে কিভাবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিয়ে। এখানেও তো ত্রিভুজই, জাস্ট খারাপভাবে দেওয়া আছে, আর ওখানে আমাদের আনুভূমিকভাবে দেওয়া ছিল, তাই না? তাহলে এটারও মোট লোড হবে কি? ওটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে। তাহলে আর এবার করলাম, আর ওয়াই বার করলাম কিভাবে? আমরা জানি সমকোণ থেকে ভরকেন্দ্র থাকে 1/3 উপরে, তাহলে 1/3 ইন্টু গভীরতা 1.8 পেলাম। এরপর আমাদের ড্রেজ লাইনে কার্যকরী চাপ কিউ ইজ ইকুয়াল টু ওমেগা গামা এইচ। তাহলে এখানে আমাদের গামার মান হচ্ছে 1700 ইন্টু আমাদের গভীরতা ছিল 5.5, তাহলে আমাদের এটা পাওয়া যাবে হচ্ছে 9350 কেজি পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এককগুলো তোমরা মনে রাখবা, আর এর কিন্তু কেজি হবে, তোমাদের বইয়ে ভুল করে অনেক জায়গায় কেজি মিটার বা কেজি মিটার স্কোয়ার দেওয়া আছে, বা নিউটন মিটার বা নিউটন মিটার স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু সেটা হবে না, তোমাদের এটা মোট চাপ বার করতেছি আমরা আর এ দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের একক হবে হচ্ছে কেজি। তাহলে আশা করতেছি এই টাইপের ম্যাথগুলো আসলে তোমরা এখন করতে পারবা। এখন আমরা আরেক টাইপের ম্যাথ করবো, এই টাইপের ম্যাথটা করলেই মোটামুটি এই অধ্যায়ের সবগুলো ম্যাথ করা হয়ে যাবে। ওটা হচ্ছে তোমাদের এখানে আমাদের ওয়াটার টেবিল দেওয়া থাকবে, অর্থাৎ পানিতল দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের এই মাটির একটা নির্দিষ্ট গভীর উচ্চতা পর্যন্ত পানি থাকবে, এরকম একটা অবস্থা থাকবে, সেই টাইপের একটা ম্যাথ সমাধান করব। এখন খেয়াল করো, আমরা এই অধ্যায়ের আরেকটা টাইপের ম্যাথ করব। এই ম্যাথটা করলে আমাদের এই অধ্যায়ের মোটামুটি সবকিছুই শেষ হয়ে যাবে। এই ম্যাথটা হচ্ছে আমাদের, দেখো আগের ম্যাথে আমরা দেখছিলাম যে ড্রেজ লাইনের উপরে পুরোই একদম আমাদের শুষ্ক মাটি ছিল বা আর্দ্র মাটি ছিল না, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের ড্রেজ লাইনের উপরে 3 মিটার পর্যন্ত আমাদের আর্দ্র মাটি আছে, অর্থাৎ ওয়াটার টেবিলটা আমাদের 3 মিটার উপর পর্যন্ত আছে, ঠিক আছে, অর্থাৎ এই পর্যন্ত আমাদের পানি তল আছে। এরকম অবস্থায় আমাদের চাপজনিত ডায়াগ্রামটা এরকম হবে, ঠিক আছে। তোমরা এরকম যদি আমাদের শীট পাইল পরীক্ষায় দেওয়া থাকে, এখানে যদি আমাদের ওয়াটার টেবিল দেওয়া থাকে, তোমরা এটার সাইডে এইভাবে একটা ডায়াগ্রাম অঙ্কন করে নিবা, ঠিক আছে। ডায়াগ্রামটা যদি এরকম হয়, দেখো আমাদের এখান থেকে উপরের যে অংশ আছে এই অংশের আমাদের কি বার করতে হবে? মোট চাপের পরিমাণ বা লব্ধি চাপ বার করতে হবে, কিন্তু এটা তো কোনো ক্ষেত্রের মধ্যেই পড়তেছে না, তাই না? তাহলে এটাকে আমাদের ক্ষেত্র বানিয়ে নিতে হবে কিভাবে? দেখো এই দিক দিয়ে আমরা একটা লাইন টেনে দিব, তাহলে উপরে একটা ত্রিভুজ হবে, এবং এই দিক দিয়ে একটা লাইন টেনে দিব, তাহলে নিচে একটা, এই সাইড দিয়ে একটা ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে।
এখন তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে 3 মিটার, এই পর্যন্ত হচ্ছে 3 মিটার, যদিও একটু ছোট বড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা ধরে নিই 3 মিটার। আর এটার মান আমরা জানি না, এই বাহুর পুরো বাহুর মান আমরা জানি না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, ঠিক আছে। আমাদের এই প্রশ্নে বলা আছে কি কি বলা আছে দেখো, এই প্রশ্নে আমাদের এটা হচ্ছে আমাদের উদাহরণ কত নাম্বার, 6 নাম্বার। তোমরা একটু প্রশ্নটা খেয়াল করো, আমি প্রশ্নটা উঠাই নাই, এটা আগের প্রশ্নটাই ওখানে আছে। এখানে আমাদের ডির সঙ্গে সঙ্গে কি কি বের করতে বলছে, ইমবেডমেন্ট দৈর্ঘ্য ডি এবং এ ও বি তে সক্রিয় চাপ বের করতে বলছে, ঠিক আছে। তাহলে তো আমাদের এখানে তিনটা জিনিস বের করতে হবে, এ তে সক্রিয় চাপ বের করতে হবে, বি তে সক্রিয় চাপ অর্থাৎ বি লাইন বরাবর সক্রিয় চাপ বের করতে হবে, আর এমবেডমেন্ট দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে কি বার করবো ভাই, আমরা সূত্রটা আগে লিখে নিই। সূত্রটা হচ্ছে কি, ডি স্কোয়ার 4c মাইনাস কিউ মাইনাস 2d আর এ মাইনাস আর এ ইন্টু 12 ওয়াই বার সি প্লাস আর এ ডিভাইডেড বাই 2c প্লাস কিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র, ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের এখান থেকে বের করতে হবে হলো আর এর মান এবং ওয়াই বারের মান, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, দেখো প্রথমে আমাদের আচ্ছা আমরা আসলে এখান থেকে আগে কে এর মানটা বের করে নিই, কে এর মানটা, ঠিক আছে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার। কে এর মান কি হবে দেখো, 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই, তাই না? তাহলে এখানে যদি তোমরা মান বসাও তাহলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস সাইন, আমাদের ফাই এর ভ্যালু দেওয়া আছে কত দেখো, এখানের জন্য 30 দেওয়া আছে, ওখানের জন্য 30 দেওয়া আছে, তাহলে দুইটার জন্যই আমাদের 30 দেওয়া আছে, তাহলে আমরা দুই জায়গাতে 30 বসাবো। যদি আলাদা আলাদা দেওয়া থাকতো তাহলে আমাদের কে এর মান দুই জায়গার জন্য আলাদা আলাদা বার করা লাগতো, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে 1 ডিভাইডেড বাই 3। এখন আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, জিনিস দেখো এখানে আমাদের দেওয়া আছে গামা স্যাট, অর্থাৎ গামা স্যাচুরেশন দেওয়া আছে, সম্পৃক্ত অবস্থায় মাটির একক ওজন দেওয়া আছে। এখান থেকে আমাদের নিমজ্জিত অবস্থায় মাটির একক অর্থাৎ ডুবন্ত অবস্থায় যে মাটির একক ওজন আছে গামা প্রাইম, কি সেটা গামা প্রাইমটা বের করে নিতে হবে, ঠিক আছে। কিটা গামা প্রাইমটা বের করে নিতে হবে। আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখছিলাম গামা প্রাইম ইজ ইকুয়াল টু গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ, ঠিক আছে। অর্থাৎ সম্পৃক্ত একক ওজন থেকে যদি আমরা পানির একক ওজন বাদ দিই তাহলে আমরা নিমজ্জিত একক ওজন পাই, ঠিক আছে, মাটির। তাহলে এখন আমাদের এই ধরনের ম্যাথের ক্ষেত্রে নিমজ্জিত একক ওজন গামা প্রাইমের প্রয়োজন পড়বে। তাহলে গামা প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, গামা স্যাচুরেশন মাইনাস গামা ডাব্লিউ। তাহলে আমাদের দেখো গামা স্যাচুরেশনের মান দেওয়া আছে কত, 2 টন। তাহলে 2 থেকে আমরা কি করব, 1 বাদ দেবো, কি জন্য দেখো আমাদের এখানে হিসাব হচ্ছে কিসে, মিটার কিউবে। তাহলে আমরা জানি 1 মিটার কিউব পানির ওজন হচ্ছে 1000 কেজি। তাহলে 1000 কেজি সমান আবার কি 1 টন, ঠিক আছে। তাহলে আমাদের ওমেগার মান কত হবে, ওমেগার মান হবে হচ্ছে 1, সেই জন্য 1 বাদ দিয়ে দিলাম, এখানে থাকতেছে হলো শুধু 1 টন পার মিটার কিউব, ঠিক আছে। তাহলে দেখো আমরা ওমেগা প্রাইমের মান কিন্তু পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কি করব, এ বিন্দুতে সক্রিয় চাপের পরিমাণ এবং বি বিন্দুতে সক্রিয় চাপের পরিমাণ বের করব। তো সক্রিয় চাপের সূত্র কি জানি আমরা, সক্রিয় চাপের সূত্র পি ইজ ইকুয়াল টু জানি হলো কে ইন্টু কিউ বা সিগমা ভি, যেটাই লেখো না কেন তোমরা, মাইনাস 2c রুট ওভার কে এ, দুটাই কে এ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের দুটাই হচ্ছে এখানে বালি মাটি বা গ্রাভেল জাতীয়, সেই জন্য এখানে কি হচ্ছে না, এখানে কোনো সংশক্তি নাই বা কোহেশন নাই, ঠিক আছে। এই জন্য আমাদের সি এর ভ্যালু এখানে কি 0। তাহলে সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে পুরো অংশটাই কি হয়ে যাচ্ছে, পুরো অংশটাই 0 হয়ে যাচ্ছে না। তাহলে সূত্রতে থাকতেছে কি, পি ইজ ইকুয়াল টু কে কিউ, এখানে আবার কিউ ইজ ইকুয়াল টু ওমেগা এইচ, ঠিক আছে। আমাদের কিউ ইজ ইকুয়াল টু কি হবে, ওমেগা এইচ। তাহলে এখানে আমাদের সূত্র আসবে হচ্ছে পি ইজ ইকুয়াল টু কে ওমেগা এইচ, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এ বিন্দুতে
সক্রিয় চাপ বের করব। তাহলে এ, তোমাদের বইয়ে একটু ম্যাথটাতে ভুল আছে, বিন্দুতে সক্রিয় চাপ PA ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কে এর মান, আচ্ছা আমরা সূত্রটা আগে লিখি, কে এ ইন্টু আমাদের ওমেগা ইন্টু এইচ আছে আমাদের, ধরলাম এখানে এইচই লিখলাম, তাহলে এখন মান বসাই, কে হচ্ছে 1/3। আমরা এ বিন্দুটা কোন জায়গায় দেখো তো, অর্ডার টেবিলের উপরে না, অর্ডার টেবিলের উপরে কিন্তু, তাহলে এই জায়গার মাটিটা কি, এই জায়গার মাটিটা কিন্তু সম্পৃক্ত নয়, সেটা কি আমাদের শুষ্ক অবস্থাতে আছে, সেটা হচ্ছে 1.8 টন পার মিটার কিউব, গামার ভ্যালু এখানে দেওয়া আছে। তাহলে এ বিন্দুর জন্য আমাদের ওমেগার ভ্যালু হবে হচ্ছে 1.8 এবং গভীরতা হবে হচ্ছে দেখো কতটুক, 3 মিটার। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো কত দেখো, 1.8 মেবি না, 1.8 এর বেশি বড় কোথাও, দেখি কত পাওয়া যায়। 1/3 ইন্টু 1.8 ইন্টু 3, হ্যাঁ 1.8 পাওয়া যাবে, এটাতে কাটাকাটি হয়ে যাচ্ছে। 1.8 টন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার গেল, যেহেতু আমাদের এ বিন্দুতে সক্রিয় চাপ চাইছিল। এখন বি বিন্দুতে তোমাদের বই এটা ভুল করছে, সক্রিয় চাপ, ঠিক আছে। দেখো তো বি বিন্দুতে যখন সক্রিয় চাপ নির্ণয় করব, তখন এই ওয়াটার টেবিলের পর্যন্ত যে মাটি আছে সেই মাটিও এখানে চাপ দেবে, ওয়াটার টেবিলের উপরে যে মাটি আছে সেটাও এখানে চাপ দিবে, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখো তোমাদের বইয়ে করছে কি, ধরো এরকম দুইটা বই আছে, হ্যাঁ এরকম দুইটা বই আছে। এখন আমাদের বলছে যে এই লেভেলে চাপের পরিমাণ কত আর বইয়ের নিচের লেভেলে চাপের পরিমাণ কত, তাই তো। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন যদি এ পয়েন্টের চাপের পরিমাণ বের করতে চাই, তাহলে এই বই যে পরিমাণ চাপ দিচ্ছে সেটা বের করলেই তো হচ্ছে, তাই না। এখন যদি আমাদের বলে বি বিন্দুতে চাপের পরিমাণ বের করো, তাহলে কি তুমি শুধু নিচেরটা চাপের পরিমাণ বের করবা? তুমি কিন্তু শুধু নিচেরটা চাপের পরিমাণ বের করবা না, কারণ এই নিচের অংশের উপর কিন্তু এই যে উপরের অংশটুকু আছে, তাই না, উপরের অংশটুকু আছে না, তার মানে এ এসে কিন্তু এর উপর আবার চাপ দিবে, সেই চাপটা কিন্তু আবার নিচে পড়বে, তার মানে নিচে এখানে সম্মিলিত অবস্থায় দুইটা বস্তুরই চাপ করতেছে। কিন্তু তোমাদের বইয়ে করছে কি, খালি এই যে ওয়াটার যতটুকু অংশ সম্পৃক্ত মাটি ততটুকু অংশের জন্য বি বিন্দুতে চাপের পরিমাণ বের করছে, কিন্তু এটা করলে হবে না তোমাদের। এটা যদি অন্য ম্যাথের ক্ষেত্রে হতো তখন হতো, কিন্তু আমাদের এখানে বি বিন্দুতে বলে দেওয়া আছে যে বি বিন্দুতে সক্রিয় চাপ বের করার জন্য, তাহলে আমাদের বি বিন্দুতে এই মাটিও চাপ দিবে, এই মাটিও চাপ দিবে, ঠিক আছে। তাহলে আমাদের দুই মাটির জন্যই সক্রিয় চাপ এখানে বের করতে হবে। তাহলে এখানে সক্রিয় চাপের সূত্র হবে হচ্ছে PA ইজ ইকুয়াল টু, প্রথমে উপরের অংশ সেটা হবে হচ্ছে ধরলাম কে এ, এখানে আমরা একটু চেঞ্জ করে লিখি এই জিনিসটাকে, ওমেগা প্রাইম ইন্টু ওমেগা ইন্টু এইচ প্লাস, এভাবে লিখতে পারি কে এ গামা প্রাইম এইচ, ঠিক আছে, এভাবে লিখতে হবে। কারণ আমাদের নিচের মাটির জন্য যে একক ওজন হবে সেটা নিমজ্জিত একক ওজন, সেটা কি পরিমাণে হবে, গামা প্রাইম পরিমাণে, সেটা আমরা 1 টন বের করে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের মান আসবে দেখো কত, এখানে আমাদের আসবে হচ্ছে 1/3 ইন্টু 1.8 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 1 ইন্টু 3। তাহলে দেখো এই 3 এই 3 কেটে যাচ্ছে, এই 3 এই 3 কেটে যাচ্ছে, তাহলে এটা পি এ বি, ঠিক আছে। এটা বি বিন্দুর জন্য আমি বি চিহ্নিত করে দিলাম। এটা আসতেছে হচ্ছে 2.8 টন পার মিটার স্কয়ার, এটা হবে তোমাদের 2 নাম্বার অ্যান্সার। আর তোমাদের বইয়ে আসতে হচ্ছে 1 টন বা 1000 কেজি, দেখো অ্যান্সার লেখা আছে, এটা হচ্ছে আমাদের ভুল, এটা হবে না। তাহলে অ্যান্সার ওকে। তাহলে আমরা দুইটা অ্যান্সার পাইছি। এখন আমাদের লাগবে কি, ইমবেডমেন্ট গভীরতা, তাই তো। তাহলে ইমবেডমেন্ট গভীরতা নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে আর এর ভ্যালু বের করতে হবে এবং ওয়াই প্রাইম বের করতে হবে। এই জায়গাটা একটু ভালোভাবে তোমরা খেয়াল করো। এখানে কিন্তু দেখো আমাদের একটা সেকশন নেই, এখানে আয়তক্ষেত্র আছে একটা, ত্রিভুজ আছে দুইটা, ঠিক আছে। এখন আমরা এ বিন্দুতে সক্রিয় চাপ পাইলাম কত, 1.8 টন পার মিটার স্কয়ার, আর এই পুরো অংশ জুড়ে অর্থাৎ বি বিন্দুতে সক্রিয় চাপ পাইলাম হচ্ছে 2.8 টন পার মিটার স্কয়ার, ঠিক আছে। এখন এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা ত্রিভুজ। আয়তক্ষেত্রের এই বাহু যদি 1.8 টন পার মিটার স্কয়ার হয়, তাহলে নিচের বাহু কত হবে, এটাও হবে 1.8 টন পার মিটার স্কয়ার, ঠিক আছে।
তাহলে এই পুরোটা হচ্ছে 2.8 টন পার মিটার স্কোয়ার বিবিন্দুতে সক্রিয় চাপ। আর আমাদের এই শুধু আয়তক্ষেত্রের এই অংশটুকু হচ্ছে 1.8, তাহলে এই অংশটুকু কত হবে? এই অংশটুকু হবে হচ্ছে 1 টন পার মিটার স্কোয়ার। এই দুটো যোগ করে দেখো 2.8 হচ্ছে, অর্থাৎ পুরোটা 2.8, এইটুকু 1.8, তাহলে এইটুকু হচ্ছে কি 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই ত্রিভুজের ভূমি পাইছি, এই ত্রিভুজের উচ্চতা পাইছি, আয়তক্ষেত্রের ভূমি পাইছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। আর এই ত্রিভুজের ভূমি পাইছি হচ্ছে 1 টন, উচ্চতা পাইছি হচ্ছে 3, তাহলে সবই পাওয়া গেছে এখানে। তাহলে এখানে আমাদের সবগুলোর সম্মিলিত সমষ্টি হবে হচ্ছে আরএ। তাহলে এখানে আরএ হবে, দেখো কি আরএ হবে হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি হচ্ছে হলো 1.8 ইন্টু 3 প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে হচ্ছে 1.8 ইন্টু 3 প্লাস আমাদের ওই পাশের ত্রিভুজের ক্ষেত্রে হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে ওখানে 1 এবং উচ্চতা হবে 3। তাহলে সবগুলো তোমরা ক্যালকুলেশন করে ফেলো, তাহলে কত আসতেছে? 0.5 ইন্টু 1.8 ইন্টু 3 প্লাস 1.8 ইন্টু 3 প্লাস 0.5 ইন্টু 1 ইন্টু 3, তাহলে এখানে আসতেছে হলো 9.6। আমাদের বইয়ে এটা কত আসছে দেখি একটু, না সেটা পুরো ম্যাথ করার পর দেখা যাবে যে আমার অ্যান্সারটা ভুল আসছে। আবার তোমাদের বইয়ে এটা আসছে হলো 9.66, হ্যাঁ ঠিকই আছে 9.6। এটার অ্যান্সার হবে কিসে? ডাইরেক্ট টনে, কারণ এটা আমাদের মোট বলের পরিমাণ বের করলাম, এখানে আর কোনো একক ক্ষেত্রফলে কাজ করতেছে না, এখানে টোটাল বলটা চলে আসলো। ঠিক আছে, তোমাদের বইয়ে মনে হয় এটাকে, হ্যাঁ এখানে দেখো টনেই প্রকাশ করছে, কিন্তু আগের অ্যান্সার গুলোতে দেখবা আর এর ভ্যালু কিন্তু টনের সঙ্গে বা বলের এককের সঙ্গে একটা মিটার বা মিটার স্কয়ার ছিল, ওইগুলো কিন্তু ভুল ছিল। এখানে ডাইরেক্ট টন আসবে বা কেজিতে থাকলে কেজি আসবে। এখন আমাদের এখানে লাগবে কি ভাইয়া? ওয়াই বার। ওকে, তাহলে ওয়াই বার গুলো বের করার জন্য আমাদের কি করতে হবে? দেখো আমরা কিন্তু স্ট্রাকচারাল মেকানিক্সের 6 নম্বর অধ্যায়ে ভরকেন্দ্র নির্ণয়ের অধ্যায়টা করে আসছিলাম, সেখানে কিন্তু একাধিক সেকশনে ভরকেন্দ্র কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখছিলাম। সেই সূত্রটা ছিল হচ্ছে ওয়াই বার ইজ ইকুয়াল টু a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3, এভাবে চলতে থাকছে। ঠিক আছে, আর নিচে a1 a2 প্লাস a3 ডট 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 এভাবে চলতে থাকছে, যতগুলো সেকশন থাকছে। ঠিক আছে, এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ভরকেন্দ্র পাইছি। তাহলে এখানে সেকশন আছে টোটাল কয়টা দেখো তো? সেকশন আছে টোটাল হচ্ছে আমাদের 3টা। তাহলে এগুলোর তো আমরা বলে ক্ষেত্রফলের পরিমাণ বের করতেই পারবো এইভাবে। আর এখন আমাদের এগুলোর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব লাগবে, সেটা কই থেকে? আমাদের এই যে ড্রেজ লাইন থেকে। ঠিক আছে, ড্রেজ লাইন থেকে আয়তক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত কি হবে? 3-এর অর্ধেক। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এখান থেকে এই পর্যন্ত 3, আবার এই 3-এর 1/3, তার মানে 4-এ যায় হবে, এইরকম একটা জায়গায় যায় হবে। ঠিক আছে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে হবে কি? 3-এর 1/3। ঠিক আছে, আসলে এগুলো আমরা আস্তে আস্তে বের করি। তাহলে দেখো আমরা এগুলো একটু এখানেই বের করে নিই। এর জন্য আমাদের y1 হবে হচ্ছে, দেখো এই যে নিচে থেকে এই পর্যন্ত হচ্ছে 3, আমরা বের করবো ভরকেন্দ্র কই থেকে? এই যে ড্রেজ লাইন থেকে, এই যে এই ড্রেজ লাইন থেকে। তাহলে ড্রেজ লাইন থেকে যদি ভরকেন্দ্র পর্যন্ত যেতে চাই, আগে আমাদের এই পর্যন্ত যেতে হবে 3, এরপর আমাদের সমকোণ থেকে ভরকেন্দ্র যেতে গেলে হবে কি 1/3 3, তাহলে হবে হচ্ছে 4। এরপর 2 নাম্বার সেকশন ধরলাম আয়তাকার সেকশন, তাহলে 2 ইজ ইকুয়াল টু কি হবে? 3-এর অর্ধেক, তার মানে 1.5 মিটার। এরপরে y3 কি হবে ভাইয়া? y3 হবে এই ত্রিভুজ 1/3 ইন্টু এর উচ্চতা কত? 3, তাহলে এটা আসতেছে হচ্ছে 1। তাহলে দেখো এগুলো আমরা এখন মান বসাবো এখানে। এই ক্ষেত্রফলগুলো আমরা একটু বার করে নিলে মনে ভালো হতো আগে। ঠিক আছে, তাহলে আমরা বসাতে সুবিধা হতো। আমরা একটু বের করে নিই। 0.5 ইন্টু 1.8 ইন্টু 3, এটা আসতেছিল হচ্ছে 2.7 প্লাস 1.8 ইন্টু 3, এটা আসতেছে হলো 5.4 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 3, তাহলে এটা আসবে 1.5। ঠিক আছে, তাহলে এগুলোই কিন্তু ওই ক্ষেত্রফল একই, তাহলে এগুলো তুমি বসাও। এখানে আমাদের a1 এর জায়গায় হবে হচ্ছে 1 নাম্বার ক্ষেত্র, এই ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2.7 ইন্টু আমাদের সূত্র অনুযায়ী a1 y1, তাহলে a1 এর মান বসাইলাম, y1 কত? 4 মিটার, তাহলে 4 প্লাস আমাদের কি আছে তারপর 2 নাম্বার সেকশন ধরছি কোনটা আমরা? এখানে আয়তাকার সেকশন। ঠিক আছে, তাহলে এটা আসতেছে হচ্ছে 5.4 ইন্টু এর ভরকেন্দ্র পর্যন্ত গভীরতা হচ্ছে কত? 1.5 মিটার, প্লাস 3 নাম্বার ধরছে হচ্ছে আমরা 2 নাম্বার ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল আসছে হচ্ছে 1.5 ইন্টু এর ভরকেন্দ্র পর্যন্ত গভীরতা কত? 1। আর নিচে আমাদের ক্ষেত্রফলগুলো যোগফল সমষ্টি দ্বারা ভাগ করে দিতে হবে।
তাহলে 2.7 প্লাস 5.4 প্লাস 1.5, ঠিক আছে। তাহলে আমরা ভাগ করে দেই। 2.7 into 4 plus 5.4 into 1.5 plus 1.5 into 1 divided by 2.7 plus 5.4 plus 1.5, তাহলে এটা আসতেছে হলো 2.125। তোমাদের বইয়ে কত আসছে ওয়াই বার এর মান 2.12, ঠিক আছে। আমাদের তার মানে ঠিক বার করা ঠিক আছে। ওয়াই বার ইজ ইকুয়াল টু 2.125। এটা কিন্তু ভাইয়া আমরা ওই যে স্ট্রাকচারাল মেকানিক্সের যে পার্টটা করে আসছিলাম ভরকেন্দ্র নির্ণয়ের, সেই পার্ট অনুযায়ী করলাম। তাহলে ভাইয়া দেখো এখান থেকে আমরা আর এর মান পাইছি, ওয়াই বার এর মান পাইছি, দুটাই পাইছি। এখন জাস্ট এখানে আমরা মানটা বসে দেব। তাহলে মানটা বসাই, দেখো ডি স্কয়ার তো ডি স্কয়ারই থাকবে। 4c এর জায়গায় কি বসবে, দেখো সির ভ্যালু দেওয়া আছে আমাদের প্রশ্নে, এই যে 5 টন পার মিটার স্কয়ার। তাহলে 4 ইন্টু 5, ঠিক আছে, মাইনাস কিউ এর ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে। আমরা কিউ এর ভ্যালুটা এখানে বের করে নিই। তাহলে কিউ এর ভ্যালুটা দেখো, এখানে কিন্তু আমাদের উপরে এক ধরনের মাটি আছে, নিচে আরেক ধরনের মাটি আছে। তো সেক্ষেত্রে আমাদের সমষ্টি করে বের করতে হবে। উপরের মাটির জন্য বের করতে হবে, নিচের মাটির জন্য, এই দুই মাটি মিলে এখানে যে চাপ দিচ্ছে সেটা বের করতে হবে। তাহলে সেটা আমাদের কি হবে, দেখো 1 পয়েন্ট, আমাদের সূত্র হবে এরকম, গামা ইন্টু এইচ প্লাস গামা প্রাইম ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এখানে গামার মান হচ্ছে 1.8 ইন্টু এইচ হচ্ছে 3 মিটার, প্লাস আমাদের গামা প্রাইমের মান আমরা কত পাইছি 1। তোমাদের বইয়ে মনে হয় এটা একটু ভুল আছে, আমাদের এটা 1 হবে, ইন্টু 3। এটা আসতেছে হচ্ছে কত দেখো তো, 1.8 ইন্টু 3 প্লাস 3, তাহলে এটা আসতেছে হচ্ছে 8.4। তোমাদের বই এটা কত আসছে, 8.46 আসছে আমাদের, 8.4। এটা আসবে হচ্ছে টন পার মিটার স্কোয়ারে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিউ এর ভ্যালু কত আসলো, 8.4। এরপর আমাদের কি করতে হবে, 2 বসাতে হবে এখানে, -2। ডির মান আমরা জানি না, আর এর মান হচ্ছে কত, আর এ আমরা একটু আগে বার করলাম, এটা হবে হচ্ছে 9.4 মেবি না, 2.7 প্লাস 5.4 প্লাস 1.5, তাহলে এটা আসতেছে হচ্ছে সরি 5.4, 9.6 আসতেছে, তাই তো। তাহলে আমাদের আর এর মান কত পাচ্ছি, 9.6। এরপর এখানে আমাদের মাইনাস আছে, তারপর এই মানগুলো বসায় দাও। এখানে আর এর মান হচ্ছে 9.6 ইন্টু 12 ইন্টু ওয়াই বারের মান কত পাইলাম, 2.125। আমরা 2.12 ধরি, 2.12 ইন্টু সি এর মান হচ্ছে 5 প্লাস আর এর মান হচ্ছে আমাদের 9.6 ডিভাইডেড হবে হচ্ছে 2 ইন্টু 5 সি এর মান প্লাস কিউ এর মান হচ্ছে এই যে 8.4, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এখন আমি ওই যে এর আগের ম্যাথে যে নিয়মে শিখাইছি, ক্যালকুলেটরে তোমরা কি করবা, মুড অপশনে ক্লিক করবা, ইকুয়েশনে যাবা, আমার এখানে 5 নাম্বার ইকুয়েশন আছে। এরপর এখান থেকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটা বার করবা, ঠিক আছে। অর্থাৎ এরকম সমীকরণ থাকবে একটা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা সিলেক্ট করে নিবা, ঠিক আছে। সিলেক্ট করলে 3 নাম্বার আমার আছে, সিলেক্ট করলাম। এরপর টেবিল আসবে একটা এরকম a b c, এখানে তুমি এখন এর মানটা বসাবা। এর মান, আচ্ছা আমাদের এখানে আরেক লাইন ক্যালকুলেশন করতে হবে, তার আগে এই ভিতরের অংশটুকু শুধু ক্যালকুলেশন করো, ঠিক আছে। তাহলে আসতেছে হচ্ছে 4 ইন্টু 5 মাইনাস 8.4, এটা আসতেছে হলো 11.6 ডি স্কোয়ার, মাইনাস এখানে আসবে হচ্ছে 9.6 ইন্টু 2, এটা আসতেছে হচ্ছে 19.2 ডি, মাইনাস এটা ক্যালকুলেশন করো। এখানে আসবে 9.6 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু 2.12 প্লাস 9.6 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 প্লাস 8.4, তাহলে এটা আসতেছে হলো 71.374 ইজ ইকুয়াল টু 0। তোমাদের বই এটা কত আসছে, তোমাদের বই আসছে ঠিক আছে, আমাদের সাথে মিলছে। তাহলে এখন তুমি কি করবা, এই যে সেম এটা করলাম যেটা একটু আগে বললাম, এরকম টেবিল আসবে, এর জায়গায় তুমি মান বসাবো হচ্ছে ডি স্কোয়ারের সহগটাকে, বির জায়গায় মান বসাবা মাইনাস সহ ডির সহগটাকে, এবং সির জায়গায় মান বসাবে এই কনস্ট্যান্টটাকে মাইনাস সহ, ঠিক আছে। তাহলে আসলে আমরা মানটা বসাই। এর ভ্যালু কত আসছে 11.6, তারপরে সমানে প্রেস করবা তুলে, এরপরে -19.2, তারপর আবার ইকুয়ালে প্রেস করবা,
এরপর আবার তোমার এখানে আছে -71.374, -71.374। তাহলে এটা ক্লিক করার পর আবার একবার সমানে ক্লিক করবা, তাহলে অ্যান্সার পাবা হচ্ছে 3.44। আমাদের এখানে আসছে 3.44 মিটার। এটা আমরা মিনিমাম ভ্যালু, মানে আমাদের মিনিমাম মাপ পাইলাম এমবেডমেন্টের। কিন্তু মিনিমাম মাপ দিলে যখন বাই চান্স কখনো হঠাৎ করে একটু প্রেশার বেশি আসবে তখন কিন্তু এটা ফেল করবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের যে মিনিমাম যে মাপ আসবে তার থেকেও 30% বেশি পরিমাণে এমবেডমেন্টটা আমাদের দিতে হবে। তাহলে এখানে তোমাদের কি করতে হবে, আরো 30% অ্যাড করতে হবে। আমি এই পাশটা মিশে ফেললাম, আচ্ছা মিশানোর দরকার নেই, আমরা এই জায়গাতে করি বা এই জায়গাতে করি, এই জায়গাতেই করি। হ্যাঁ, 30% বৃদ্ধি করে কি হবে 3.44 প্লাস এর আবার 30% বেশি পাবে, 3.44-এরই আবার 30% বেশি হবে, ঠিক আছে। তাহলে কি করবা, এখানে তুলবা 3.44 প্লাস 3.44 ইন্টু 30%, তাহলে এটা আসতেছে হচ্ছে 4.472। তোমাদের বইয়ে আসতে হচ্ছে 4.5 আসছে, কাছাকাছি, মানে আমরা ডাইরেক্ট 5 ধরে নিতে পারি এটাকে, 4.5 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু তিনটা অ্যান্সারই এখান থেকে বের করতে পারলাম। এই একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এই যে এটা একটা অ্যান্সার, তিনটা অ্যান্সারই কিন্তু বের করতে পারলাম। আমাদের এই অধ্যায়ে এর বাহিরে আর কোনো ম্যাথ নেই। এই দুইটা ম্যাথ যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অধ্যায় থেকে এর বাহিরে কোনো ম্যাথ আসবেও না। আসলে এই দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ আসবে, তার মধ্যে প্রথমটা আসার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে, আশা করতেছি ক্লাসটা করছো, পুরো অধ্যায়টা কমপ্লিট করছো আর সবকিছু বুঝতে পারছো। তো এখন আমি তোমাদের যেটা বলবো যে হচ্ছে তোমরা এই অধ্যায়ের উপর যে নোটটা আছে সেটা কালেক্ট করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে অ্যাড হবা, সেই সঙ্গে ফেসবুক পেজে অ্যাড হবা। কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা আগের নোটগুলো পাবা না, আমাদের সব নোট কিন্তু ফেসবুক পেজে পোস্ট করা আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবা। আর আমি খুব দ্রুত তোমাদের পরীক্ষার আগে একটা সাজেশন তৈরি করতেছি, তোমরা খুব দ্রুত আমাদের ফেসবুক পেজে 300 ফলোয়ার্স কমপ্লিট করে দাও, আর ফেসবুক ইউটিউবে 700+ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি ইনশাল্লাহ তোমাদের সাজেশনটা রেডি করতেছি, তার মধ্যে হয়ে যাবে তোমাদের কমপ্লিট করতে করতে আমি পোস্ট করে দিব, বা তোমাদের ভিডিও আকারে বলে দেবো যে কোন অধ্যায় থেকে কোন ম্যাথগুলা বা কোন প্রমাণগুলা, কোন সাবজেক্টের কোন অধ্যায়গুলা, কোন টপিকগুলা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের বলে দেবো। তাহলে তোমাদের প্রিপারেশনটা আরও গোছালো হবে, তোমরা বুঝতে পারবা কোনগুলোতে তোমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার, ঠিক আছে। তো ভাই ঠিক আছে, অধ্যায়টা আশা করতেছি আমি বুঝাতে পারছি। যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা যে তোমরা বুঝতে পারছো। আর কে কোন পলিটেকনিক থেকে আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই জানাবা, আর অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা অধ্যায়টা বুঝতে পারছো কিনা, বা কোনো জায়গায় যদি ল্যাগিংস থাকে আমার, তোমরা অবশ্যই আমাকে জানাবা যে এই জায়গায় ঠিক করা দরকার, ঠিক আছে। আর কোনো জায়গায় যদি ক্যালকুলেশনে ভুল হয়, আর অনেক সময় সূত্র উঠাইতে বা ক্যালকুলেশন করতে ভুল হতেই পারে, আমরা তো মানুষই, তাই না, মানুষের তো ভুল হতেই পারে। তো এগুলো তোমরা একটু কনসিডার করবা, ঠিক আছে। আর যদি কোনো জায়গায় ভুল পাও সেটা কমেন্ট সেকশনে অন্যদের জানাই দিবা যে এখানে মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো ভাই ঠিক আছে, এই ক্লাসটা আমি এখানে শেষ করছি, সেই সাথে অধ্যায়টাও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।